নমস্কার। আজকে ধনুরাশিকে নিয়ে বলবো। ধনুরাশির ক্ষেত্রে শুক্রদেবের গোচর। শুক্রদেব এই 8 তারিখে রাশি পরিবর্তন করবে, জুন মাসের। তো শুক্র যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে অবস্থান করবে কর্কট রাশিতে। যে কর্কট রাশিতে ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করছে। কারণ কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চ হয়, কিন্তু ঘরটা পড়েছে কোথায়? অষ্টম ঘর। তো অষ্টম ঘরে দুই গুরুর জুতি হচ্ছে, শুক্রদেব এবং দেবগুরু বৃহস্পতির জুতি, এবং দুটিই তো শুভ গ্রহ। তো কীরকম প্রভাব পড়বে? কারণ দুই গুরুর সাথে সম্পর্ক তো সবাই জানে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু, আর শুক্রদেব হচ্ছে দৈত্যদের গুরু। তো দুই গুরুর জুতি হচ্ছে, কিন্তু শুভগ্রহ অষ্টম ঘরে জুতি হচ্ছে। কীরকম প্রভাব দিবে এই সময়কালে ধনুরাশির ক্ষেত্রে? ধনুরাশির তো আবার শনিদেবের ঢাইয়াও চলছে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে। কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়, এবং আগামী দিনে ধনুরাশি সম্পর্কিত অনেক অনেক ভিডিও দিব, দেখবেন। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। ধনুরাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কি লাভের ঘরের অধিপতি। লাভের ঘরটাই গেছে মূল ত্রিকোণ রাশি, যেটা হচ্ছে তুলা রাশি। আর সাধারণ রাশি বিশ্ব রাশি, সেটা হচ্ছে ষষ্ঠ ঘর। এবার শুক্রদেবের এই যে পরিবর্তনটা হচ্ছে, অষ্টম ঘরে শুক্রের অবস্থান, এখানটাতে বিপরীত রাজ্যগণের প্রভাব পড়বে। যেহেতু ষষ্ঠ ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে, তো গুরুর সাথে অবস্থান করছে, দুই গুরুর জুতি তৈরি হয়ে গেছে। দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করছে, এবং শুক্রদেব চলে আসলো। তো দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক, শিক্ষার কারক, ধর্মের কারক, পরোপকারিতা, মায়া, মমতা, সমস্ত কিছু আধ্যাত্মিক জগৎ দেবগুরু বৃহস্পতি থেকে দেখায়। আর শুক্রদেব হচ্ছে সুখের কারক, ঐশ্বর্যের কারক, ভোগ বিলাসিতা, আকর্ষণের কারক। তো এই অষ্টম ঘরটা কি? অষ্টম ঘরটা হচ্ছে মানে আয়ু বৃদ্ধির ঘর হিসাবে দেখা হয়। তারপর আকস্মিক ঘটনা ঘটে যাওয়া সেই ঘর হিসাবে দেখা হয়। গোপন ঘর হিসাবে দেখা হয়। উত্তরাধিকার হিসাবে প্রাপ্তির যোগ এই ঘর থেকে দেখা হয়। রিসার্চ, গবেষণা, সব এগুলো ঘর থেকে দেখা হয়। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক, এগুলো দেখা হয়। বিমা সংক্রান্ত কাজকর্ম, এগুলোও দেখা হয়। কমিশন গঠিত এজেন্ট, এগুলো দেখা হয়। গোপন কাজ, এগুলোও দেখা হয়। অনেক কিছু দেখা হয়। আর মানে এই ঘরটা হয়ে গেছে কি, এই ঘরটা গেছে মোক্ষ শ্রীকোণের ঘর। আধ্যাত্মিক জগৎ এই ঘর থেকেও দেখা হয়। মানে নিজেকে চেনা, নিজের আত্মবিশ্লেষণ করা, সমস্ত কিছু কিন্তু এই ঘর থেকে দেখা হয়। এই ঘরের মহত্ব কিন্তু আমাদের জীবনে প্রচণ্ড রয়েছে। পরিবর্তন, আকস্মিকভাবে পরিবর্তন এই ঘর থেকে দেখা হয়। তো যাই হোক, শুক্রদেব আর এই যে দেবগুরু বৃহস্পতির যে অবস্থানটা হচ্ছে, এখানটাতে কি হবে? শুক্র ভোগবিলাসে দেওয়ার কারক। তো গোপন ভোগবিলাস, আনন্দ ফুর্তি, এগুলোর দিকে যথেষ্ট জ্ঞান, অর্থাৎ নিজের যে জ্ঞান বিবেক, সেইগুলো যদি যথেষ্ট কাজ করবে, যে কোনো কিছু ভোগ করা, যে ভোগ করব, ভৌতিক সুখ অনুভব করব, সেই দিকে কিন্তু নিজের বিবেক যেরকম কাজ করবে, নিজের বিবেক যেরকম কাজ করবে, যে ভালো মন্দটা, আমি এটা খারাপ কাজ করতে যাচ্ছি বা খারাপ জিনিস ভোগ, যেটা হয় আর কি, বদ অভ্যাস কুঅভ্যাস। কারণ এখানটাতে যে গ্রহই অবস্থান করবে, তার সপ্তম দৃষ্টি কিন্তু দ্বিতীয় ঘরেই পড়বে। দ্বিতীয় ঘরটা কি? খাবার দাবারের ঘর। তো সেই রকম কিন্তু যে কোনো বদ অভ্যাস বা কোনো বদ নেশা, ভাঙ যা হয়, কিংবা কোনো কুঅভ্যাস, কোনো ভৌতিক সুখ, এমন কোনো সুখ যেটা সবার সামনে বলা বলা মুশকিল, এই রকম সুখভোগ বা এই সমস্ত বদ অভ্যাস কুঅভ্যাসের দিকে নিজের বিবেকটা কাজ করবে, যেহেতু গুরু অবস্থান করছে। গুরু অবস্থান করছে। আবার গুরু হচ্ছে কি ধর্মের কারক। তো ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকারিতা, মায়া, মমতা, শিক্ষা, তো ধর্মপথে চলা। তো ধর্মের প্রতি কিন্তু এই সময়কালে বা আধ্যাত্মিক যে গতিবিধি, সেই দিকে চলার পথে কিন্তু আবার প্রেম উঠে চলে আসবে। যে ধর্মের প্রতি একটা প্রেম, ধর্মের প্রতি যে একটা আকর্ষণ, এগুলো জিনিসও কিন্তু হবে এই সময়কালে এই ধনুরাশির ক্ষেত্রে। কারণ রাশির অধিপতি স্বয়ং হচ্ছে দেবগুরু বৃহস্পতি, অষ্টম ঘরে অবস্থান করছে। তো এটা একটা এমন একটা সংযোগ হতে যাচ্ছে, এটা দুর্লভ সংযোগ, যেখানটাতে ভোগের আগে বিবেক কাজ করবে। সেরকম কিন্তু ধর্মের প্রতি প্রেম, বিশ্বাস, আকর্ষণ যথেষ্ট বৃদ্ধি পাবে এই গোচরে। এই গোচরটা, এই গ্রহ যে অবস্থান, এই গ্রহের দুই গ্রহের অবস্থানকে বলা হয় গজলক্ষ্মী যোগ, যেটা অষ্টম ঘর হচ্ছে আকস্মিক জীবনে উন্নতির কিন্তু দিশা এই সময়কালে মানে দেখতে পাবে। যে উন্নতি চরম শিখরে নিয়ে চলে যাবে এই গোচর। হঠাৎ মানে অর্থপ্রাপ্তি, উত্তরাধিকার, বিমা সংক্রান্ত লাভের, গুপ্তবিদ্যা, জ্যোতিষবিদ্যা, গবেষণা, আধ্যাত্মিক জগৎ, সমস্ত কিছু কিন্তু উঠে আসছে এই গোচরে। এই গোচরে উঠে আসছে। অবস্থান যথেষ্ট ভালো শুক্র এবং এই দেবগুরু বৃহস্পতির গোচর। এবং এই সময়কালে কিন্তু আবার ধনুরাশির ঢাইয়াও চলছে, শনিও অবস্থান করছে। আর শুক্রের এই যে গোচরটা হচ্ছে গুরুর সাথে, তো গুরু কিন্তু নিজের নক্ষত্রেই থাকছে 18 তারিখ পর্যন্ত, পুনর্বসু নক্ষত্রে থাকছে, এবং বর্গোত্তম অবস্থায় দেবগুরু বৃহস্পতি থাকছে। দেবগুরু বৃহস্পতিও কিন্তু চরম বলবান, এবং
দেবগুরু বৃহস্পতি নবাংশে যে পাচ্ছে যে জিনিসটা, সেটাও কিন্তু বর্গোত্তম, অর্থাৎ নবাংশেও কিন্তু কর্কট নবাংশে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। এবং 19 তারিখের পর দেবগুরু বৃহস্পতি চলে যাবে সিংহ নবাংশে, তখন কিন্তু রাশির উপরেই পঞ্চম দৃষ্টিটা থাকবে। এখানটাতে গুরুর মানে বিশেষ ভূমিকা হয়ে যাচ্ছে, খুবই ভালো অবস্থান। এবং দুই গুরুর জ্যোতির যে প্রভাব, এই জ্যোতির প্রভাবে কি হবে যে দ্বিতীয় ঘরটা সপ্তম দৃষ্টি যেটা পড়ছে রাশির দ্বিতীয় ঘরকে বিশেষভাবে প্রভাবিত করে দিবে, প্রভাবিত করবে। এবং গুরুর দৃষ্টি যেখানটাতে পড়ছে, এই জ্যোতির প্রভাব কিন্তু সেখানে সেখানে থাকবে। যে শনির উপরেও কিন্তু এই গুরুর মানে এই জ্যোতির বিশেষ প্রভাব থাকবে। আমাদের লাল কিতাব বলছে যে দুই গুরুর জ্যোতি হয়ে যাওয়া মানে একটা শনি তৈরি হয়ে যাওয়া, এবং সেই শনির চরিত্র হবে কি কেতুর মতন পবিত্র। তো গুরু শিষ্য যে জিনিসটা, গুরুর সাথে শিষ্যের যে সম্পর্ক, সেই সম্পর্কের জিনিসটা এখানটাতে দুর্দান্ত হবে। তবে এটাও কিন্তু মনে রাখতে হবে, দুই গুরু বিপরীত বিপরীত অবস্থান। একজন হচ্ছে দেবগুরু, দেবতাদের গুরু, একজন হচ্ছে দৈত্যদের গুরু। তো দুই গুরুর যখন জ্যোতি তৈরি হয়, তো যাদের জন্মকুষ্ঠিতে রয়েছে দুই গুরুর জ্যোতি, তো তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভিডিও শেষেই বলতাম উপাচারটা, তো সেই উপাচারটা এখানটাতেই বলে দিচ্ছি, এই সময়ই বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি, যে কোনো সময় গুরুকে অপমান করা যাবে না, গুরু নিন্দা এগুলো করা যাবে না, ধর্মের নিন্দা, অধর্মের কথা বলা, ধর্মকে না মানা, এগুলো কিন্তু করা যাবে না। কারণ দুই গুরুর অবস্থান এখানটাতে এটাই কিন্তু বুঝায়, দুই গুরুর অবস্থান। অতএব সবসময় সম্মান দিয়ে চলতে হবে, কোনো সময় যেন মানে মানে খারাপ প্রভাব না পাওয়ার জন্য এটা, যে গুরুকে কোনো সময় অপমান করা যাবে না, ধর্মের কোনো সময় বিরুদ্ধে আচরণ করা যাবে না, যেখানটাতে সৎসঙ্গ হচ্ছে সেখানটাতে বিপরীত কথাবার্তা বলা যাবে না। এগুলো কিন্তু যে নিন্দা চর্চা, গুরু নিন্দা মহাপাপ বলে না, তো সেই জিনিস কিন্তু এই যাদের জন্মকুষ্ঠিতে রয়েছে এই দুই গুরুর জ্যোতি, তারা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন। ধর্ম বিরুদ্ধে কথা বা গুরু নিন্দা এটা কিন্তু নেগেটিভ প্রভাব দিয়ে দেয়। আর এই যে শুক্রদেবের যে অবস্থানটা হচ্ছে 8 তারিখ থেকে জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত, এখানে শুক্রও কিন্তু 3টি নক্ষত্র পাচ্ছে, পুনর্বসু নক্ষত্র পেয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, যে নক্ষত্রে থাকবে হচ্ছে একদম 10 তারিখ পর্যন্ত। তারপরে 8 তারিখ থেকে 10 তারিখ থেকে তারপরে চলে আসবে কিন্তু পুষ্যা নক্ষত্রে, 22 তারিখ পর্যন্ত থাকবে শনিদেবের নক্ষত্রে। আর তারপরে চলে আসবে কিন্তু বুধের নক্ষত্রে, অশ্লেষা নক্ষত্রে চলে আসবে শুক্র। এখানটাতে জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত থেকে তারপরে আবার পরিবর্তন। আর এদিকে দেবগুরু বৃহস্পতি 19 তারিখে চলে আসবে হচ্ছে পুষ্যা নক্ষত্রে চলে আসবে। তো দুই গুরুর যে জ্যোতি হচ্ছে এই সময়কালে বহু দিক থেকে উন্নতি। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, মার্কেটিং ফিল্ডে রয়েছেন, খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলোতে বিশেষভাবে উন্নতি হবে। কর্মক্ষেত্রে একটা স্থায়ী স্থিরতা যথেষ্ট থাকবে, এবং বোধ, বুদ্ধি, বিবেক সমস্ত কিছু কাজ করবে। এবং যতই পরিস্থিতি খারাপ হোক, সেই পরিস্থিতি থেকে নিজেকে বের করে নিয়ে আসার উদ্ধারের রাস্তা এই সময়কালে পেয়ে যাবে। যে কোথাও কোনো বিপদে পড়েছে সেই জায়গা থেকে উদ্ধার নিজের বুদ্ধির দ্বারা, নিজের কর্মের দ্বারা, এগুলো কিন্তু পাবে এই সময়কালে। কারণ দুই গুরুর অবস্থানে শনি তৈরি হচ্ছে, আর যে শনি মানে তৈরি হচ্ছে তার যে অবস্থান, মানে তার যে চরিত্র কেতুর মতন হয়ে যাবে পবিত্র। একে তো শনির উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে, নবম দৃষ্টি, তারপরে এই জ্যোতির প্রভাবে সেই রকম কিন্তু হচ্ছে। অর্থাৎ কর্ম জিনিসে বিশেষভাবে উন্নতি, কর্মের ঘরে কর্মটাই মেন হয়ে যাচ্ছে এখানটাতে, যে কর্মের দিকে বিশেষভাবে উন্নতি এই সময়কালে লক্ষণীয় হবে। ধনুরাশির আকস্মিক ধন সম্পত্তি, আর্থিক দিকে বিশেষভাবে উন্নতি থাকছে। তারপরে যখন 10 তারিখের পর পুষ্যা নক্ষত্রে চলে আসবে, তো পুষ্যা নক্ষত্রে তো হচ্ছে অধিপতি হচ্ছে শনিদেব, কিন্তু অধিপতি দেবতা তো আবার দেবগুরু বৃহস্পতি চলে আসছে। তো এই নক্ষত্র যখন শনি মানে শুক্র অবস্থান করবে, মারাত্মক উন্নতি হয়ে যাবে কর্মক্ষেত্রে। যেটা বহুদিন ধরে কোনো সংঘর্ষের মধ্যে ছিল, সেই জায়গাটাতে নিজের গুণ প্রতিভার দ্বারা আলোচ্যের বিষয় হয়ে যাবে। অর্থাৎ কর্মক্ষেত্রে মান সম্মান, পদ প্রতিষ্ঠা, সমস্ত কিছু জিনিস কিন্তু এখানটাতে মানে উন্নতির দিকে যাবে। আর এরপরে যখন আবার অশ্লেষাতে চলে আসবে, অশ্লেষা তো বুধের নক্ষত্র, তো বুধ হচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে কেন্দ্রের 2টি ঘরের অধিপতি, কর্মের ঘর আর সপ্তম ঘরের অধিপতি। তো ব্যবসা বাণিজ্য বিভিন্ন দিক থেকে ইনকামের রাস্তা, এবং যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে, এবং নিজের জিনিসটাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবে যে আমার জিনিস এটা, তার প্রতি যে একটা মায়া মমতা এগুলোও কিন্তু যথেষ্ট থাকবে। ম্যানেজমেন্ট করার ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে। যেখানে যে কর্ম করুক সেখানটাতে নিজের প্রতিভা, গুণ এগুলো দ্বারা সম্মানের পাত্র হবে। এগুলো কিন্তু ভালো দিকগুলো উঠে আসছে। আর যেগুলো দিক থেকে সাবধান সেগুলোও বলছি, সেটা হচ্ছে যে কোনো দাম্পত্য জীবনের মানে অন্য থার্ড ব্যক্তির দ্বারা, তৃতীয় ব্যক্তির দ্বারা অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ সেই দিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান অশ্লের সাথে যখন থাকবে।
অশ্লেষাতে যখন থাকবে তখন কিন্তু এদিক থেকে বিশেষভাবে সাবধান, যে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা দাম্পত্য জীবনে অশান্তিতে গেল। অতএব নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি বা গোপনীয়তা যদি কোনো কিছু থাকে সেই সম্পর্কে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা যথেষ্ট উচিত এই সময়কালে। এবং নিজের বিলাসিতা ভোগ বিলাসিতা এগুলো দিকে অতিরিক্ত খরচা হতে পারে, এবং তার সাথে আকস্মিকভাবে যদি কোনো পরিবর্তন আসে সেই পরিবর্তনের মানসিক দুশ্চিন্তা এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি করাবে। আর শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে, যে মানে রক্তজনিত সমস্যা, ডায়াবেটিস, তারপরে লিভারজনিত কোনো সমস্যা এদিকেও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। যারা মানে অতিরিক্ত ভোগ বিলাসিতা দিকে যারা থাকবেন আর কি, সেই দিকে এই দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এবং যে কোনো দিকে যে গোপন জিনিস, সেই গোপন জিনিসকে গোপন হিসাবেই রাখতে হবে, যে কাউকে কোনো রকমভাবে আমি জানিয়ে দিলাম, বলে দিলাম, এদিকে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে, না তো কিন্তু অসুবিধাতে পড়তে হবে। যে গোপনকে গোপনের সাথেই রেখে দেওয়া ভালো, যে কাউকে বিশ্বাস করে বললাম সেই জায়গাতে কিন্তু প্রবলেম তৈরি হয়ে যেতে পারে। অতএব এদিক থেকে বিশেষভাবে সাবধান। এছাড়া যথেষ্ট ভালো উন্নতির যোগ থাকছে 2 গুরুর জুতিতে, প্রচণ্ড ভালো জুতি। এই জুতিকে বলা হয় গজলক্ষ্মী জুতি, খুবই ভালো অবস্থান। এই অবস্থানে আধ্যাত্মিক গতিবিধি যথেষ্ট বৃদ্ধি পাবে। আধ্যাত্মিকতা, ঈশ্বরের প্রতি যে একটা বিশ্বাস, ঈশ্বরের প্রতি প্রেম ভালোবাসা, এগুলো জিনিস যথেষ্ট বৃদ্ধি পাবে। যাদের গুরুর সান্নিধ্যে রয়েছেন যারা, তারাও কিন্তু বিশেষভাবে একটা ভালো সময় উপভোগ করবে। সময়কালে গুরুর কাছ থেকে অজানা তত্ত্ব এগুলো সংগ্রহ করতে পারবে, ধর্মের প্রতি বিশেষভাবে রুচি জাগবে, এবং যে কোনো তীর্থস্থান ভ্রমণ এগুলো হওয়ার সম্ভাবনা প্রচণ্ড থাকছে এই জুতিতে এই সময়কালে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, যেটা প্রত্যেকটা ভিডিওতে বলে আসি। শনিদেবের ঢাইয়া চলছে, শনি রেবতীতে অবস্থান করছে, রেবতী নক্ষত্রে অবস্থান করে কর্মের ঘরকে দেখছে। অতএব ভোলে বাবার বিশেষ অভিষেক এই সময়কালে করা উচিত। মহামৃত্যুঞ্জয় মন্ত্র বিশেষ করে জপ করা উচিত। এবং 2 গুরু জুতিতে গজলক্ষ্মীর যোগ তৈরি হচ্ছে। এই জুতির প্রভাবে হয় বৃহস্পতিবার না হয় শুক্রবার করে বাড়িতে রাধা গোবিন্দর পূজা এগুলো কিন্তু করা উচিত। তাতে বাড়িতে শ্রীবৃদ্ধি, লক্ষ্মীর আগমন কিন্তু হবে যথেষ্ট। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।